আসসালামু আলাইকুম। বিবিসি আন্তর্জাতিক লাইভে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পর বিস্তারিত। পুরোদমে ইসরায়েল, ফিলিস্তিন, ইরান, হিজবুল্লাহ, সিরিয়া যুদ্ধ চলছে। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ, সিরিয়ার ভারী সমরাস্ত্রগুলো ধ্বংস করে দেবে ইসরায়েল। জানিয়ে দিব সিরিয়ার কুখ্যাত কারাগার থেকে বেরিয়ে আসা দুজন নিজের নাম ভুলে গেছেন। আরো জানিয়ে দিব আসাদের পতনে বদলে যাবে মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য। এবং আরো জানিয়ে দিব মধ্যপ্রাচ্যের নতুন হিসাব, আসাদের পতন কি ইসরায়েলের জয়। সর্বশেষ জানিয়ে দিব ইউরোপীয় দেশের ভিসা সেন্টার দিল্লি থেকে সরিয়ে ঢাকায় আনার আহ্বান প্রধান উপদেষ্টার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। সিরিয়ার ভারী সমরাস্ত্রগুলো ধ্বংস করে দেবে ইসরায়েল। সিরিয়ার ভারী সমরাস্ত্র ধ্বংসের জন্য আরো হামলা চালাবে বলে জানিয়েছে ইসরায়েল। সোমবার 9 ডিসেম্বর বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইসরায়েলি কর্মকর্তা আরো বলছে, তারা সিরিয়ার সীমিত পর্যায়ে কিছু সেনা উপস্থিত রাখবে। তারা আশা করছে এতে আগামীতে কোন ধরনের হুমকির মুখোমুখি হতে হবে না। রয়টার্স জানিয়েছে, ইসরায়েল খুবই আশা আকাঙ্ক্ষা এবং সিরিয়ার বিদ্রোহীদের উত্থানকে দেখছে। তারা এটিকে সিরিয়ার গুরুত্বপূর্ণ কৌশলগত পরিবর্তনগুলোর একটি হিসেবে দেখছে, সূত্র রয়টার্স। সিরিয়ার কুখ্যাত কারাগার থেকে বেরিয়ে আসা দুজন নিজের নাম ভুলে গেছে। সিরিয়ার কুখ্যাত সাইদনা সামরিক কারাগারে গতকাল রোববার মধ্যপ্রাচ্যে বন্ধুর বাবাকে খুঁজতে গিয়েছিলেন ডক্টর সারভান এভেস, কিন্তু সেখানে তাকে খুঁজে পাওয়া যায়নি। তিনি বলেন, এটি খুবই হতাশাজনক, আমরা কোনো তথ্য পেলাম না। ডক্টর সারভান বেসরকারি সংস্থা বাহারের প্রধান নির্বাহী। সংস্থাটি সিরিয়ার মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে। সারভান যখন কারাগারে পৌঁছান তখন সেখানে খুব বিশৃঙ্খলা অবস্থায় ছিল। শত শত মানুষ কারাগার থেকে বেরিয়ে আসছে। তিনি বলেন, আমার বন্ধু খুব বিষণ্ণ হয়ে পড়ে, কারণ 13 বছর ধরে সে স্বপ্ন দেখছে বাবাকে একদিন ফিরে পাবে। আমাদের বলা হলো একদিন বন্দীকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। কারাগার থেকে 20 কিলোমিটার দূরে দামেস্কে আল সালাম মসজিদে গতকাল গিয়েছিল সারভান। সেখানে সাইদনা কারাগারে অনেক বন্দীকে আনা হয়েছিল যাতে তাদের পরিবার তাদের খুঁজে পায়। সেখানে অনেক পরিবার সদস্যরা বন্দী থাকার স্বজনের খোঁজ করতে গিয়েছিল। সারভান বলেন, তিনি মসজিদে দুজনের সঙ্গে কথা বলছেন যারা অনেক বছর ধরে এই কারাগারে বন্দী ছিলেন। ওই দুজনের কাছে সবকিছু অপরিচিত ছিল। তিনি বলেন, এমনকি তাদের দিনের সময়গণ ছিল না। ঘিরে থাকা অনেকে তাদের নাম বয়স জানতে চাইছিলেন, কিন্তু তারা সেই উত্তর দিতে পারছিলেন না। তাদের দেখে বয়সটা অনুমান করা খুব কঠিন। সারভান বলেন, এই মানুষ পুরোপুরি নিঃস্ব, তারা শুধু এদিক ওদিক সেদিক দেখছিলেন। বিদ্রোহীদের অবিচারের মুখে পতন হয়েছে বাশার আল আসাদ সরকারের। এরপর বিদ্রোহীরা যেসব কারাগারে নিয়ন্ত্রণ নেন সেগুলো একটি সাইদনা কারাগার। বন্দীদের নিপীড়নের জন্য এই কারাগারের কক্ষিত রয়েছে। দামেস্কে প্রদেশের কর্তৃপক্ষ জানিয়েছে, ওইসব গোপন কক্ষে থেকে বন্দীদের মুক্ত করার প্রতিক্রিয়া অব্যাহত রয়েছে। পর্যাপ্ত বাতাস চলাচলের ব্যবস্থা না থাকায় তাদের প্রায় শ্বাসরোধ হয়ে মারার উপক্রম ছিল। গতকাল বিভিন্ন ভিডিও ফুটেজে দেখা গেছে কারাগারের ভেঙে বন্দীরা বেরিয়ে আসছেন। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছিল, এই কারাগারে অনেকে আটকে পড়ে আছেন বা ভূগর্ভে গোপন কক্ষে লুকিয়ে আছেন, কিন্তু মানবাধিকার গ্রুপগুলো বলছে তারা এ ধরনের খবরের কোনো সত্যতা পায়নি। জরুরি উদ্ধার কাজের জন্য সিরিয়ার সুনাম রয়েছে বেসরকারি সংস্থা হোয়াইট হেলমেটসের। সংস্থাটি বলছে, তাদের প্রতিনিধি দল কারাগারে গিয়ে কোনো গোপন দরজা সন্ধান পায়নি। এই কারাগারে প্রবেশ পথ ও গোপন পথগুলো সম্পর্কে জানেন এমন লোকজন তাদের সঙ্গে ছিলেন। সব জায়গায় পরীক্ষা করে নিশ্চিত হওয়া পর্যন্ত তারা তল্লাশি চালিয়েছে। আসাদের পতনে বদলে যাবে মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য। সিরিয়ার বিদ্রোহীরা দেশটির উত্তর পশ্চিমের ইদলিব তাদের ঘাঁটি থেকে সরকার বিরোধী বিস্ময়কর অভিযান শুরুর পর বহু বছরের শাসন থেকে বাশার আল আসাদের পতন হয়েছে, কিন্তু মাত্র এক সপ্তাহ আগে এটি ছিল অচিন্তনীয়। এটাই সিরিয়ার জন্য টার্নিং পয়েন্ট। 2000 সালে বাবার মৃত্যুর পর ক্ষমতায় এসেছিল আসাদ। এরপর বাবার মতোই শক্ত হাতে এক নাগারে 29 বছর দেশ শাসন করে। উত্তরাধিকারী সূত্রে তিনি শক্তভাবে নিয়ন্ত্রণ ও দমন পীড়নমূলক রাজনৈতিক কাঠামো পেয়েছেন। সেখানে বিরোধীদের প্রতি কোনো ধরনের সহনশীলতা ছিল না। প্রথম দিকে এটি প্রত্যাশা ছিল তিনি হয়তো ভিন্ন হবেন, আরো খোলামেলা, তুলনামূলক কম নিষ্ঠুর, কিন্তু সেগুলো বেশি দিন টেকেনি। 2000 সালে তার সরকারের বিরুদ্ধে গড়ে ওঠা আন্দোলনের নৃশংসভাবে দমনের জন্য তাকে সব সময় মনে রাখা হবে। ওই ঘটনায় সিরিয়াকে গৃহযুদ্ধের দিকে নিয়ে যায়। সেই যুদ্ধে 5 লাখের অধিক মানুষ মারা যায় এবং শরণার্থীদের পরিণত হয় অন্তত 60 লক্ষ মানুষ। রাশিয়া ও ইরানের সহযোগিতায় নিয়ে আসাদ বিদ্রোহীদের দমন করে নিজেকে রক্ষা করছিল।
রাশিয়া ও তার বিমান শক্তি ব্যবহার করছিল, আর ইরান তার সামরিক উপদেষ্টা পাঠিয়েছিল সিরিয়ায়। পাশাপাশি ইরান সমর্থিত লেবাননি হিজবুল্লাহ তাদের প্রশিক্ষিত যোদ্ধাদের মোতায়েন করছিল, কিন্তু এর কিছুই এবার ঘটেনি। তার সহযোগীরা নিজেদের বিষয় নিয়ে ব্যস্ত, তারা আসাদকে কার্যত পরিত্যাগ করছে, অথচ তার সেনারা তাদের সহযোগিতা ছাড়া অক্ষম। কিন্তু ক্ষেত্র বিদ্রোহীদের থামাতে কার্যত ছিল অনিচ্ছুক। এই বিদ্রোহীদের নেতৃত্ব দিয়েছিল ইসলামপন্থী সশস্ত্র গোষ্ঠী হায়াত তাহরির আশ-শাম অর্থাৎ এসটিএস। গত সপ্তাহে এসটিএস প্রথম আলেপ্পো দখল করে কার্যত কোনো প্রতিরোধ ছাড়াই। এটি সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর। এরপর তার কয়েকদিন পর হামা হোমস শহর গুরুত্বপূর্ণ এলাকা দখল করে নেয়। অন্যদিকে পূর্ব ও দক্ষিণ দিক থেকে এগিয়ে আসছিল বিদ্রোহীরা, ফলে অভিযানে এক পর্যায়ে বিচ্ছিন্ন হয়ে পড়ে দামেস্ক। কয়েক ঘন্টার মধ্যেই বিদ্রোহী যোদ্ধারা রাজধানীর প্রবেশ করেছিল, যা ছিল আসাদের ক্ষমতার কেন্দ্র। এদিকে আসাদ পরিবারের 5 দশকের শাসনের অবসান আঞ্চলিক সক্ষমতা ভারসাম্যকে বদলে দিচ্ছে। সিরিয়ার এই পরিবর্তনের ফলে এই অঞ্চলে ইরানের প্রভাব বড় ধরনের ধাক্কা খেল। আসাদের অধীনে সিরিয়া ছিল ইরানিদের সঙ্গে হিজবুল্লাহর যোগাযোগের অংশ। হিজবুল্লাহকে অস্ত্র ও গোলাবারুদ পাঠানোর জন্য এটা ছিল মূল পথ। হিজবুল্লাহ নিজেই ইসরায়েলের সঙ্গে যুদ্ধে জড়িয়ে মারাত্মক দুর্বল হয়ে গেছে এবং তাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ছে। ইরান সমর্থিত আরেকটি গোষ্ঠী হলো ইয়েমেনের হুতি। তারা বারবার বিমান হামলার লক্ষ্যবস্তু হয়েছে। এসব গোষ্ঠীর সঙ্গে ইরাকের মিলিশিয়া ও গাজায় হামাস, সব বিলিয়ে তেহরানের ভাষায় প্রতিরোধের অক্ষ, যা বর্তমানে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। মধ্যপ্রাচ্যের নতুন হিসাব, আসাদের পতন কি ইসরায়েলের জয়? বিদ্রোহীদের মাত্র 12 দিনের অগ্র অভিযানের মুখে বাশার আল আসাদের অবিশ্বাস্য পরাজয়ে বিস্মত হয়েছে আন্তর্জাতিক সব মহলকে। সরকার বিরোধী বিদ্রোহী রোববার 8 ডিসেম্বর রাজধানী দামেস্কের নিয়ন্ত্রণ নিলে পদত্যাগ করে দেশ ছেড়ে রাশিয়া উড়াল দেয়। সিরিয়ার আসাদ পরিবারের শাসন শুরু হয়েছিল 70-এর দশক থেকে। বাবার পর গত 24 বছর ধরে সিরিয়ার শাসন করছিল আসাদ। তিনি ছিলেন ইরান ও রাশিয়ার কৌশলগত গুরুত্বপূর্ণ মিত্র। দীর্ঘদিনের আসাদ শাসনের পতনের পেছনে ছিলেন হায়াত তাহরির আশ-শাম অর্থাৎ এসটিএস নেতা আবু মোহাম্মদ আল জুলানি। আল কায়দার সংশ্লিষ্ট হায়াত তাহরির আশ-শাম নামের সন্ত্রাসী সংগঠনটি আগে জাবহাত আল নুসরা নামে পরিচিত ছিল। সম্প্রতি ইদলিব থেকে একটি আতর্কিত হামলা শুরু করে তারা। তারপর আলেপ্পো, হামাস, শেষ পর্যন্ত দামেস্কে দখল করে নিয়েছে এই গোষ্ঠীটি। রাশিয়ার আগে থেকেই বলে আসছিল সিরিয়ার বিদ্রোহীদের সমর্থনের পেছনে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য জড়িত থাকতে পারে। গত 5 ডিসেম্বরে মার্কিন সাংবাদিক টাকার কনসালকে দেওয়া সাক্ষাৎকারে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেন, এটা একটা জটিল খেলা, অনেক খেলোয়াড় এখানে জড়িত। আসাদ সরকারের বিস্ময়কর পতনের মধ্যে শুধু মধ্যপ্রাচ্য নয়, বৃহত্তর বিশ্ব কাঁপুন সৃষ্টি হয়েছে। আকস্মিক এমন পতনের কয়েক দশক ধরে এই অঞ্চলে চলা বৃহৎ ক্ষমতার লড়াই নতুন অধ্যায়ের সূচনা করছে। মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওস পোর্টালের তথ্য অনুযায়ী সিরিয়ার 14 বছরের যুদ্ধের সমাপ্তি ত্বরান্বিত হয়েছিল মূলত ইসরায়েলের সঙ্গে হামাস, হিজবুল্লাহ ও বাশার আল আসাদের সঙ্গে জোটবদ্ধ অন্যান্য ইরান সমর্থিত প্রক্সিগুলোর মধ্যে 14 মাসের যুদ্ধের মাধ্যমে। হামাসের 7 অক্টোবরে হামলার স্থাপিত ইয়াহিয়া সিনওয়ার তার বড় পরিকল্পনার কথা বলেছিলেন। সেটি হলো ইরানপন্থী প্রতিরোধ অক্ষের মাধ্যমে ইসরায়েলকে ধ্বংস করে দেয়া, কিন্তু ইসরায়েলের প্রতিরোধ অক্ষগুলোকে অনেকটাই নড়বড়ে করে দিয়েছে। আর সর্বশেষ সিরিয়ার প্রেসিডেন্টের পতনের মধ্য দিয়ে মূলত ইয়াহিয়া সিনওয়ারের বড় পরিকল্পনা পারদ নতুন মোড় নিল। ইউরোপীয় দেশের ভিসা সেন্টার দিল্লি থেকে সরিয়ে ঢাকায় আনার আহ্বান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করছে ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকরা। এ সময় প্রধান উপদেষ্টার ভিসা সেন্টার দিল্লি থেকে সরিয়ে ঢাকায় অথবা প্রতিবেশী কোনো দেশে হস্তান্তরের অনুরোধ করেন ইউরোপীয় কূটনীতিকদের। সোমবার দুপুর 12টায় রাজধানীর তেহজগাঁওর প্রধান উপদেষ্টা কার্যালয়ে এক বৈঠকে অনুষ্ঠিত হয়। 19 সদস্যের প্রতিনিধি দলটির নেতৃত্ব ছিলেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের হেড অব ডেলিগেশন মাইকেল মিলার। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অংশ নেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। প্রায় 2.5 ঘণ্টাব্যাপী এই বৈঠকে 15 জন প্রতিনিধি তাদের মতামত তুলে ধরেন। বৈঠকে শ্রম অধিকার, বাণিজ্যিক সুবিধা, জলবায়ু পরিবর্তন, মানবাধিকার, ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্ট, রোহিঙ্গা প্রত্যাবাসন বাস্তবায়ন এবং টেকসই ভবিষ্যৎ নির্মাণে উভয়ের অঙ্গীকার এবং করণীয় সম্পর্কে আলোচনা হয়েছে। প্রধান উপদেষ্টা বৈঠকে বলেন, ডিসেম্বর মাসে গোটা মার্চ জুড়ে আমরা বিজয় উদযাপন করি। বিজয়ের মাসে আপনাদের সঙ্গে এমন একটি ইন্টারঅ্যাক্টিভ আলোচনার অংশ নিতে পেরে আমি খুবই আনন্দিত। বাংলাদেশের জুলাই আগস্টে গণ অভ্যুত্থানের শহীদ ও আহতদের প্রতি সম্মান প্রদর্শন করেন তিনি। এ সময় তিনি গত 16 বছরের ধরে অত্যাচার, শোষণ, বলপূর্বক গুম, মানবাধিকার লঙ্ঘনের সম্পর্কে হস্তক্ষেপ তুলে ধরেন। তিনি অর্থনৈতিক স্রোতপ্রবাহের বিষয়ে উল্লেখ করে দুর্নীতি, অর্থ পাচার এবং ব্যাংকিং